হ্যালো বন্ধুরা, আমরা ক্লাস 10 এর যে ভৌতবিজ্ঞান বই রয়েছে সেই ভৌতবিজ্ঞানের যে দ্বিতীয় চ্যাপ্টার সেই দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে যার নাম কি গ্যাসের আচরণ। সেই গ্যাসের আচরণের উপরে আমরা একটা লেকচার কমপ্লিট করেছি, আজ তার দ্বিতীয় লেকচার। তো দেখো দ্বিতীয় যে লেকচারটা রয়েছে সেটা কোথা থেকে স্টার্ট করব। আগের লেকচারে আমরা এখান থেকে পড়েছিলাম, এই ঘটনাগুলো সব পড়েছি। আর একবার একটুখানি বলছি, দেখো এই ঘটনা কি, আমরা একটা আবদ্ধ পাত্রে গ্যাসকে পরিমাপ করার জন্য কোন যন্ত্র ইউজ করব? ম্যানোমিটার। কোন যন্ত্র? ম্যানোমিটার। ম্যানোমিটার কি, দেখো এখানে দেখো দুই পাত, এই যে বাহু রয়েছে ইউ আকৃতির নল রয়েছে, ইউ আকৃতির নলের দুটো বাহুতেই এই যে পারদ, এটা কি ঘন যেটা রয়েছে সেটাকে কি বলে? এটাকে কি বলে? পারদ বলে। পারদ। আর এখানে কি গ্যাস রয়েছে, সেই গ্যাস যে কোনো হতে পারে, মনে করো CO2 গ্যাস হতো। এই যে পারদ রয়েছে, এই যে পারদ রয়েছে, পারদের দুটো দেখো পারদটা দুটো ইউ আকৃতির নলেই সমান রয়েছে। তার মানে কি সমান রয়েছে? তার মানে কি এই দিককার চাপ আর এই দিককার চাপ সমান। এই দিক থেকে দেখো তীরচিহ্ন দিয়ে একটা চাপ আসছে, বায়ুর চাপ, আর এই দিক থেকে গ্যাসের চাপ, এই দুই গ্যাসের চাপ সমান। সমান হওয়ার কারণে এই গ্যাসের চাপ আর পি নট চাপ সমান। প্রথমটা বোঝা গেছে, প্রথমটুকু। দ্বিতীয় ক্ষেত্রে কি, ডিটেলস এর থেকে বেশি গভীরে যাওয়ার দরকার নেই, ওটা 11 12 আর 11-এ বেশি করে পড়তে হবে, ভালো ডিটেলসে পড়তে হবে। যখন এই দিক থেকে দেখো চাপ দিচ্ছে, এই দিক থেকে চাপ দিচ্ছে, এই চাপটা ওপরে উঠে গেছে, এই চাপের কারণে এই পারদটা কি হয়েছে? ওপরে উঠে গেছে। তার মানে নিশ্চয়ই এই চাপটা বেশি, নিশ্চয়ই এই গ্যাসের চাপটা কি বেশি। কত বেশি হবে? এই গ্যাসের চাপকে আমরা যখন বের করব তখন কত হবে? P0 প্লাস 8 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপের সমান হবে। এইটাকেই যখন আমরা লিখবো P0 প্লাস 8 রো জি, রোটা কি? পারদের ঘনত্ব। এই যে পারদ, তার ঘনত্ব কত হয়? 13.6 সেন্টিমিটার হয়। আর এইসের মান আমরা কি স্কেলের সাহায্যে মাপতে পারবো, যে কতটা কত পর্যন্ত উঠেছে, এইটুকু উঠেছে। বোঝা গেল? তাহলে এইটা একইভাবে এইটা দেখো, এইটা এই দিকে চলে গেছে, পারদটা এইদিকে চলে গেছে, তার মানে কি নিশ্চয়ই বায়ুমণ্ডলীয় চাপের মান গ্যাসের চাপের থেকে বেশি, তবেই তো ধাক্কা দিয়ে উপরে ধাক্কা মেরেছে, ওদিক চলে গেছে। যার ফলে এই গ্যাসটা কি করে বের করবো? পি গ্যাস, এই গ্যাসের চাপ কত? পি, বা এখানে পি গ্যাসও লিখতে পারো জি দিয়ে। পি গ্যাস কত হবে? আগে কত ছিল? P0 ছিল, তার থেকে কত মাইনাস হবে? এইচ রো জি। এইচ রো জি এত হবে। বোঝা গেছে? এর থেকে আর ডিটেলসে জানার দরকার নেই। এরপরে দেখো বয়েলের সূত্র চলে আসবে। এরপরে যে আমরা গ্যাসের যে ভৌত অবস্থা ছিল, কি কি ছিল গ্যাসের ভৌত অবস্থা? মানে গ্যাসের একটা ভৌত রাশি বলতে মানে গ্যাসের ভর থাকবে, তাপমাত্রা থাকবে, চাপ থাকবে, আর আয়তন থাকবে। এই চারটে যে রাশি রয়েছে তার মধ্যে তো গ্যাসের ভরকে আমরা জানি মাপতে পারবো, তাপমাত্রাকেও মাপতে পারবো। তাহলে এই দুটোকে স্থির রাখলো, এই দুটোকে কি স্থির রেখেছেন, এই দুটোর কোনো পরিবর্তন করছেন না, এই দুটোকে স্থির রেখেছেন। যদি এই দুটো স্থির থাকে তখন উনি পরীক্ষা করছে, বিভিন্নভাবে দেখছে যে পি আর ভি কিভাবে পরিবর্তিত হচ্ছে। পি আর ভি, তো দেখো প্রথম যে একটা পিস্টন মতো সিলিন্ডার রয়েছে যার মধ্যে গ্যাসের অণুগুলো এই অবস্থায় আছে, আর পি কত? চাপ হচ্ছে কত? পি দেওয়া আছে। আয়তন কত? ভি। এইবার গ্যাসের চাপটাকে কি করেছে? দেখো দ্বিগুণ করে দিয়েছে। গ্যাসের চাপকে দ্বিগুণ করার ফলে আয়তন কি হবে? আয়তন উনি দেখলো যে আয়তন হাফ হয়ে গেছে। মানে আগে যদি 2 লিটার থাকতো এখানে গ্যাস, এখন কত লিটার আছে? 1 লিটার আছে। এখন কত লিটার আছে? 1 লিটার। বা আরো যদি ভালো করে বোঝো, যদি আগে 4 লিটার থাকতো, এখন কত লিটার আছে? 2 লিটার আছে। এখন কত লিটার আছে? 2 লিটার আছে। এখন কত লিটার আছে? 2 লিটার আছে। এরপরে উনি কি করেছে? আরো যে গ্যাসের চাপ রয়েছে সেটা দ্বিগুণ করে দিয়েছে। আগেরটার দ্বিগুণ, আগে কত ছিল? 2 পি ছিল, এখন কত করেছে? 4 পি। তাহলে আয়তন উনি দেখলো যে আগে যে আয়তন ছিল তার থেকে আরো 2 গুণ কমে গেছে। তাহলে আয়তন আগে কত ছিল? 2 ছিল। এটা প্রথমে 4 লিটার ছিল, সেটাতে কত এসছে? 2 লিটার। এবার 2 লিটার থেকে কত এসছে? 1 লিটার। তাহলে উনি চিন্তা করছে যে এটা কিভাবে পরিবর্তিত হচ্ছে। উনি বুঝেছে যে যে একটা বাড়ালে একটা কমছে, তাহলে নিশ্চয়ই ব্যস্তানুপাতিক ভাবে পরিবর্তিত হচ্ছে। ওনার মাথায় একটা প্রশ্ন জাগছে যে এইটা কিভাবে? সরল অনুপাতে তো পরিবর্তিত হচ্ছে না, তাহলে কিভাবে? আমি একটা বাড়াচ্ছি একটা কমাচ্ছি, তার মানে কি নিশ্চয়ই ব্যস্তানুপাতিক ভাবে পরিবর্তিত হচ্ছে। মানে যদি আমি গ্যাসের চাপ বাড়াই তাহলে আয়তন কি হবে? কমবে। তাহলে এইটাকে তিনি কিভাবে ম্যাথমেটিক্যালি ভাবে কিভাবে লিখবে, গাণিতিক ভাবে কিভাবে লিখবে? তো উনি ভাবে কিভাবে বললো যে P প্রপোর্শনাল 1/V। মানে যখন যদি কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের ভর আর তাপমাত্রাকে স্থির রাখো, তাহলে যদি গ্যাসের চাপ বাড়াও তাহলে আয়তন কত
গ্যাসের চাপ বাড়ালে আয়তন কত কমবে, আর কত কমবে, যত আয়তন বাড়া, যত চাপ বাড়াবা ঠিক তত গুণী আয়তন কমবে, যত আয়তন বাড়াবা, যত চাপ বাড়াবা ঠিক তত গুণী আয়তন কি হবে, কমবে। যদি মনে করো এখানে এখানে আয়তন প্রথমে পি ছিল, এই সরি চাপ পি ছিল, আয়তন ভি ছিল, দেওয়াই আছে। এখানে মনে করো 8 লিটার ছিল বা 16 লিটার নিলাম, 16 লিটার ছিল, আমি চাপকে দ্বিগুণ করে করে দিয়েছি, 4 গুণ বাড়িয়েছি, 4 গুণ, এর 4 গুণ কি চাপ বাড়িয়েছিলে, তাহলে আয়তন কত গুণ কমবে, ওর 4 গুণ আয়তন কমে যাবে, ও 4 গুণ আয়তন কত, ওর 4 গুণ আয়তন, আগে কত ছিল আয়তন 16 লিটার, তাহলে 16 লিটারের 4 গুণ কমবে মানে কত, 1/4, 4 গুণ কমা মানে 1/4, মানে 4 দিয়ে ভাগ করো, কত লিটার, তাহলে কত লিটার আয়তন কমে গেছে, 4 লিটার আয়তন কমে গেছে, কত লিটার আয়তন কমে গেছে, 4 লিটার আয়তন কমে গেছে, তাহলে এখানে 16 ছিল, এখানে 4 কমে গেছে, তার মানে কত হয়েছে, এখানে এখন 12 লিটার থাকবে, তাহলে কত লিটার আছে আর, 12 লিটার থাকবে, বোঝা যাচ্ছে কত লিটার থাকবে, 12 লিটার থাকবে, তাহলে ওর আয়তন হচ্ছে কত, 12 লিটার, ভর কিন্তু একই থাকবে, ভর কিন্তু তুমি এটা 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 লিটার আয়তনের কথা বলছি, এখানে 16 লিটার রয়েছে, ভর কিন্তু জানি না, ভর ধ্রুবক থাকবেই, তাহলে আয়তন এখানে 16 লিটার ছিল, এখানে কত লিটার হচ্ছে, 12 লিটার হয়েছে, এখানে কত লিটার হয়েছে, 12 লিটার হয়েছে, বোঝা যাচ্ছে কি বললাম, তার মানে আমি যদি গ্যাসের চাপ বাড়াই, গ্যাসের চাপ যত গুণ বাড়াবো আয়তন ঠিক তত গুণই কমবে, গ্যাসের চাপ আমি যত গুণ বাড়াবো আয়তন ঠিক তত গুণই কমবে, তাহলে দেখো বয়েলের সূত্র, এবার এটাকেই বলছে বয়েলের সূত্র, বয়েলের সূত্র চলে আসো কি বলছে, দেখো বয়েলের সূত্র কি বলছে, তাপমাত্রা স্থির থাকলে কি স্থির থাকতে হবে, টেম্পারেচার কি স্থির থাকতে হবে, তাপমাত্রাকে যদি স্থির থাকে বা ধ্রুবক থাকে, স্থির আর একটা মান নাম কি, ধ্রুবক, তাপমাত্রাকে যদি তুমি ধ্রুবক রাখো, ধ্রুবক থাকলে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, নির্দিষ্ট ভর মানে কি, এমটা ধ্রুবক রয়েছে, নির্দিষ্ট ভর মানে এম ধ্রুবক রয়েছে, এমকে চেঞ্জ করা যাবে না, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, ওই গ্যাসের চাপের সঙ্গে কি ব্যস্তানুপাতিক বা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে কি ভি প্রপোর্শনাল 1/পি লিখতে পারো, বা এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে যদি আমরা কিছু করার চেষ্টা করি, কি করতে পারি দেখো, ভি এই প্রপোর্শনাল তুললে একটা কি আসবে, ধ্রুবক, যাকে আমরা কে লিখছি, কে/পি, তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে কি হবে, এখান থেকে কোনাকুনি গুণ করলে পিভি সমান সমান কে আসছে, পিভি সমান সমান কে, ধ্রুবক, মানে একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে পিভির মান কি সবসময় ধ্রুবক থাকবে, একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে পিভির মান কি হবে, সবসময় ধ্রুবক থাকবে, তার মানে কি বলছি দেখো, ধরলাম একটা নির্দিষ্ট কোনো গ্যাসের, গ্যাসের ভর, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের টেম্পারেচার কি হচ্ছে, স্থির আছে, টেম্পারেচার কি রয়েছে, স্থির রাখা আছে, নির্দিষ্ট ভরে গ্যাসের টেম্পারেচার কি রয়েছে, স্থির রাখা আছে, যদি টেম্পারেচার স্থির রাখা থাকে, আর ধরলাম সেই P1 চাপে গ্যাসের আয়তন ছিল V1, এবার চাপ আমি কি করলাম, বাড়িয়ে দিলাম, P2 করলাম, তাহলে আয়তন চেঞ্জ হয়ে যাবে, মনে করলাম আয়তন কি হলো, V2, তাহলে প্রথম যে চাপ আর আয়তনের গুণফল যা থাকবে দ্বিতীয় ক্ষেত্রেও তাই হবে, দেখো কি করে, দেখো এটা দেখো, এইগুলো যদি তুমি না বোঝো তাহলে আমরা একটু মুছে দিই, মোছার পরে দেখো, এটা আমি ভালো করে বোঝার চেষ্টা করছি, হ্যাঁ এটা দেখো, এগুলো মুছে দিচ্ছি পুরোটা, মুছে দিয়ে ভালোভাবে ডিটেলসে আরো আরো ফিল করানোর চেষ্টা করছি, দেখো ফিল করো, ফিজিক্সকে ফিল করতে হবে, হুম, যতক্ষণ না ফিল করবা ততক্ষণ বুঝতে পারবো না, ফিল করলে তুমি ফিজিক্সকে ভালোবাসতে শিখবা, তাহলে ফিল করো, দেখো, তাহলে এর চাপ কত পি, এর আয়তন কত ভি, তাদের চাপ আর আয়তনের গুণফল কত হবে, চাপ আর আয়তনের গুণফল মানে পি ইন্টু ভি, তার মানে প্রথমে পি ভি ছিল, আমি আয়তন চাপকে কি করেছি, দ্বিগুণ করে দিয়েছি, আয়তন কত হয়েছে, দ্বিগুণ কমে গেছে, ভি2 হয়ে গেছে, তাহলে এদের গুণফল কত হবে, 2p ইন্টু ভি/2, তাহলে 2 কাটছে, তার মানে পিভি থাকছে, দেখো আগেও পিভি ছিল পরেও পিভি, আবার দেখো দ্বিগুণ করা হয়েছে, এরও কত করে দ্বিগুণ কমে গেছে, তাহলে আগে কত ছিল, আগে কত ছিল 2p আর ভি2 গুণ করে কত হচ্ছে পিভি, দেখো এখানেও পিভিই আসবে, এখানে কত হচ্ছে 4p এসছে, আর কত গুণ কমেছে ভি/4, তাহলে কাটছে কত আসছে পিভি, বোঝা গেছে, এই যে এখানে যেটা করতে গেছিলাম সেটাই এটা বোঝানোর জন্য, এই যে, তাহলে আগের গুণফল কত আসবে, P1 V1, পরের গুণফল কি আসবে, P2 V2, আর এদের মান কি হবে, সমান, তাহলে আমি P1 V1 সমান সমান কি হবে, P2 V2, যদি আবার করতাম তাহলে কি হতো, P3 V3 সমান সমান, আবার কি করতাম, যদি করতাম P4 V4, চলবে, এরকম সমান সমান কি লিখবো, ধ্রুবক, এটা সমান সমান কি আসতো, ধ্রুবক, তার মানে আমরা P1 V1 P2 পিভি সমান সমান কে পেয়েছি, এর মানে কি লিখতে পারি, দুটোর ক্ষেত্রে কি লিখতে পারি, দুবারের ক্ষেত্রে P1 V1 সমান সমান P2 V2,
বোঝা গেছে? দুবারের ক্ষেত্রে কি লিখতে পারি? P1 V1 সমান সমান P2 V2। বোঝা যাচ্ছে এটুকু? এরপরে চলে আসো এর ব্যাখ্যাটা। এখানে এখানে তো আমরা ব্যাখ্যা করেছি, দেখো যে এই পরীক্ষা হলে কিভাবে লিখবা সেরকম আমরা পুরো ডিটেলসে লিখে রেখেছি। দেখো, নির্দিষ্ট ভরের কি বলছে, ধরি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি এবং চাপ পি হলে বয়েলের সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল 1/p যখন টি কি স্থির, বা ভি সমান সমান কে বাই পি লিখবো। তাহলে পিভি সমান সমান কে, কে কে কি বলে, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক বলে। কে এর মান কি, কার উপর নির্ভর করে? ইম্পর্টেন্ট, গ্যাসের ভর আর তাপমাত্রার উপর নির্ভর করে। গ্যাসের ভর আর তাপমাত্রার উপর নির্ভর করে। আর কি করেছে দেখো এখান থেকেই, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে P1 চাপে আয়তন V1 যেটা দেখিয়েছি, আর P2 চাপে গ্যাসের আয়তন V2 হলে বয়েলের সূত্র অনুসারে P1 V1 সমান P2 V2 এরকম ভাবে চলতেই থাকবে। আবার লিখতে পারি P1 V1 সমান সমান P2 V2 তো থাকবে। তার সাথে যদি আমি 3 নম্বর করতাম P3 V3 তাও হতো। তার সাথে যদি P4 V4 করতাম, এরকম চলবেই ডট ডট দিয়ে ধ্রুবক, এরকম চলবে। ওদের গুণফল কি কোনো সময় চেঞ্জ হবে না। এইবার তাহলে যদি চেঞ্জ না হয় তাহলে তুমি দেখো আমরা কি করি। আমরা লাস্ট যে সমীকরণটা পেয়েছিলাম সেটা হচ্ছে পিভি সমান সমান কে, ধ্রুবক পিভি সমান সমান কে। তাহলে আমার পি আর ভি এর গ্রাফ কেমন আসবে, লেখচিত্র কি হবে, মানে পি ভার্সেস ভি এর লেখচিত্র কি হবে? পি ভার্সেস পি এর লেখচিত্রটা কি হবে? পি ভার্সেস পি এর লেখচিত্র, দেখো ছবি বেঁকে যাচ্ছে, এইটা লেখা খুব অসুবিধা। পি ভার্সেস ভি এর লেখচিত্র কি হবে? এরকম হবে, সমাপরাবৃত্ত। এটার নাম কি? সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত, হাইপারবোলা রেক্টেঙ্গুলার, সমাপরাবৃত্ত। হয়েছে? তারপরে দেখো আরো কি কি হতে পারে এখান থেকে। আরেকটা পয়েন্ট দেখো, এখানে আর একটু জিনিস বুঝিয়ে দিই। দেখো, এই যে এটা দেখছো, এইটা কি বোঝায়? এটা হচ্ছে টেম্পারেচার বোঝায়, এটা হচ্ছে তাপমাত্রা বোঝায়। এই রেখাটাকে কি বোঝায়? তাপমাত্রা বোঝায়। আর তাপমাত্রা কি থাকে এখানে? তাপমাত্রা ধ্রুবক থাকে না? তাপমাত্রা কি থাকে? ধ্রুবক থাকে। ধ্রুবক। যদি তাপমাত্রা ধ্রুবক থাকে, এই প্রত্যেকটা পয়েন্টে তাপমাত্রা কি হবে? ধ্রুবক থাকবে। আমি ধরো এটাকে তাপমাত্রাকে আমরা এটাকে টি এ বললাম, এর টেম্পারেচার। এর উষ্ণতা কত? টিবি বললাম, এর উষ্ণতা কত? টিসি। তাহলে কি হবে? টি এ সমান সমান টিবি সমান সমান টিসি হবে। যদি এরম কোশ্চেন দেখতো, এরম কোশ্চেন দিত, এইবার আবার পি নিয়েছে, এইবার আবার ভি নিয়েছে, আর কি এরকম দুটো রেখা টেনে দিয়েছে, এরকম দুটো। তাহলে এইটা T1 আর এটা কত? T2। দুটোই টেম্পারেচার, কিন্তু কার টেম্পারেচার বেশি? সামনেরটা। T2 বড় কার তুলনায়? T1 এর তুলনায় বড়। এর প্রত্যেকটা পয়েন্টে তাপমাত্রা কি হবে? সমান থাকবে। এর প্রত্যেকটা পয়েন্টে কি হবে? তাপমাত্রা সমান থাকবে। যেমন ধরো আমি এটাকে বললাম টিবি, আর এটাকে বললাম টিসি, আর এটাকে বললাম টিডি, আর এটাকে বললাম টিএ। আমি তো এটা লিখতে পারি যে টিএ সমান সমান টিবি, আর ওদিকে কি বলতে পারি? টিসি সমান সমান টিডি। কিন্তু টিবি আর টিসির মধ্যে কি হবে? টিবি আর টিসির মধ্যে কে বড়? যেহেতু টি2 বড়, সেহেতু টিসি কি হবে? বড় হবে কার তুলনায়? টিবির তুলনায়। একইভাবে টিডি আর টি এর মধ্যে কি হবে? টিডি বড় হবে কার তুলনায়? টি এর তুলনায়। বোঝা গেছে? দেখো পরে নেক্সটে আসো, নেক্সট একটা স্লাইড নিয়ে নিচ্ছি। দেখো নেক্সটে আর কি গ্রাফ আসতে পারে। আরো গ্রাফ আসতে পারে, সেটা কি গ্রাফ আসতে পারে দেখো। আরো কিছু কোশ্চেন হতে পারে, কোশ্চেন পরে দেখাচ্ছি। আরো দু একটা গ্রাফ দেখিয়ে দিই যে পি ভার্সেস পি ভার্সেস ভি নিয়েছি, তাই তো? তাহলে পি ভি ভার্সেস আমি পি নিচ্ছি, পি ভি ভার্সেস পি, এটা নিচ্ছি। যদি এই গ্রাফটা দেখো তাহলে কি কেমন হবে এই গ্রাফটা? এই বরাবর আমরা পিভি নিলাম, আর এই বরাবর পি নিলাম। তাহলে এখানকার যে তুমি গ্রাফটা পাবা, যে পি অক্ষ রয়েছে না, তার সমান্তরাল পাবা। তার কি? সমান্তরাল পাবা। এই পি অক্ষটার সমান্তরাল পাচ্ছ, পি অক্ষটার কি? সমান্তরাল। একইভাবে যদি এই গ্রাফটা এরকম হতো, মানে এই বরাবর আমি যদি পিভি নিতাম আর এই বরাবর পি হতো, তাহলে কোন অক্ষের সমান্তরাল পাবা? সবসময় পি অক্ষের। তাহলে কোন ভাবার হবে? এই যে সমান্তরাল তো এই দুটো, একইভাবে এই দুটো সমান্তরাল, এটা পি অক্ষের সমান্তরাল। বোঝা গেছে? পি অক্ষের সমান্তরাল। আর একটা গ্রাফ দেখিয়ে দিই। দেখো ছবি এখানে আঁকানো খুবই ডিফিকাল্ট, কারণ এই ছোট্ট একটা বোর্ডের পরে লিখি তো, এ, সেটা লেখা খুব অসুবিধা। দেখো একটা গ্রাফ নিচ্ছি, পি ভার্সেস 1/v। তাহলে এখানে লিখে দিচ্ছি পি ভার্সেস 1/v। কি হবে? এই গ্রাফটা যদি নাও তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা হয়, এরকম ভাবে যায়, এরকম।
বুঝেছে, এরকম ভাবে যাবে। এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, যে মূল বিন্দু কোনটা, এটা এটা হচ্ছে মূল বিন্দু, যার পয়েন্ট স্থানাঙ্ক 0 0 হতে পারে, মূল বিন্দু, এটা দিয়ে পাস করবে। তাহলে দেখো এবার কিছু কোশ্চেন রয়েছে ওই ওর ওর উপরে, গ্রাফের উপরে। আগে গ্রাফগুলো দেখিয়ে দিই, কারণ এখানে ছবিতে ভালো করে দেওয়া আছে। দেখো ছবিতে দেখো পিভি ভার্সেস ভি এর লেখচিত্র কি হবে, এটাকে টেম্পারেচার কনস্ট্যান্ট বলে, এটা সমপারবৃত্ত হবে যেটা বলে দিয়েছি। আর এই প্রত্যেকটা পয়েন্টেতে কি হবে, টেম্পারেচার কম সমান হবে। এটাতে এ, এটা বি, এটা সি যদি ধরি, তাহলে কি হবে, টি এ সমান সমান টি বি সমান সমান টি সি। বোঝা গেল কি বললাম? আবার দেখো এই যে গ্রাফ দেখিয়ে দিয়েছি, এই গ্রাফ দেখিয়ে দিয়েছি। এবার এবার কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটি সত্য। দেখো নিচের কোনটি সত্য বলে দিয়েছে, কিভাবে করবো ওই সত্যটা না। বলছে এখানে টেম্পারেচার চাইনি, মানে পি আর ভি এর গ্রাফ গ্রাফ দেওয়া আছে, যেখানে টেম্পারেচার দেওয়া আছে আমরা তো প্রথমটাই বলতে পারি, যে এখান থেকে এটা বলতে পারি যে T1 কি হবে, বেশি হবে T2 তুলনায়, আর T2 বেশি হবে কার তুলনায়, টি থ্রির তুলনায়। বোঝা যাচ্ছে কি বললাম? যদি এরকম হয়, কিন্তু ওরা ভি2 আয়তন দিয়ে বলেছে, ভি মানে কি আয়তন, মানে পিভি গ্রাফে দেওয়া আছে, গ্রাফ দেওয়া আছে, সেখানে আয়তনকে কিভাবে ডিফাইন করবো, আয়তনকে কিভাবে বের করবো। দেখো কি করব, আয়তনকে আমরা কিভাবে বের করব। আয়তন যখন বলবে তখন পি অক্ষে, এই যে পি অক্ষের ওপর একটা রেখা, একটা সরলরেখা টানবো, একটা স্ট্রেট লাইন টানবো এখান থেকে, সোজা একটা স্ট্রেট লাইন এখান থেকে ধরবো, ধরে এইভাবে একটা স্ট্রেট লাইন টানলাম। দেখো পি অক্ষের ওপরে আমার কার ওপর চেয়েছে, ভি, তাহলে এখান থেকে এটা টানছি, মানে এই সরল এটা টানলাম, এর মানে কি, আগে বলো দেখো, যেহেতু এটা তো স্থির, টেম্পারেচার কি স্থির, তাহলে আমার পি আর ভি এর মধ্যে যদি সম্পর্ক চাই, বলছে পি আর ভি এর মধ্যে, এর মধ্যে কোনটা বড়, ভি মানে P2 V2 এর মধ্যে কোনগুলো বড়, তাহলে এটা বের করতে হবে, পি জানতে হবে, পি কে ধ্রুবক করতে হবে। তাহলে এখন যখন এই সরলরেখাটা টেনে দিয়েছি, তার মানে এর প্রত্যেকটা পয়েন্টে কি চাপ সমান, এর প্রত্যেকটা পয়েন্টে কি পি সমান, এর প্রত্যেকটা পয়েন্টে পি সমান। দেখো এ পি হচ্ছে 5, এখান থেকে মনে করো 5, তাহলে এখানেও 5, এখানেও 5, এখানেও 5, এখানেও 5, সব জায়গায় 5। তাহলে এখান থেকে আমি যদি এরপরে সরলরেখার পরে একটা করে এরকম সরলরেখা টানি করে, এই যে এরকম করে টানছি, এখান থেকে ধরে এই এই রেখার উপর টানছি, একইভাবে এখান থেকে ধরে এই রেখার উপর টানছি, এখান থেকে ধরে এই রেখার উপর টানছি। তাহলে এখানে ধরো ভি এর মান 0 ছিল, এখানে আসলো 2 হলো, এখানে কত হবে, 4 হবে, এটা 5 হবে বা 6 হবে। তাহলে কার মান বড়, এই ভি, এটার মান বড়, কার মান বড়, এইটার উপরে, এইটার মান বড়, কার মান বড়, এইটার মান, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে এই বরাবর যখন যাবে তখন আয়তন কি হবে, এই বরাবর যখন যাবে আয়তন কি হবে, বাড়বে, আয়তন কি হবে, বাড়বে। তাহলে এই T1 এর জন্য আয়তন কোনটা ধরলাম, V1, এই আয়তন কত, V2, এই টুর জন্য V2, আর এইটার আয়তন কোনটা, V3। তাহলে কে বড়, V1 বড়, তারপর V2 বড়, তারপরে V3 বড়। তাহলে কোনটা উত্তর হবে, V1 V2 আর V3। বোঝা যাচ্ছে, বোঝা গেছে? পরে দেখো, পরে একটা কোশ্চেন দেখো, এটার এর মতোই, এবার চাপের পরে দেখো, এই কোশ্চেনগুলো কঠিন কোশ্চেন। দেখো এটা দেখো পি, এরপরে দেখো এই কোশ্চেনটা দেখো, বলছে এটা সেম। এবার কি করব, আগের বার যেরকম পি এর ওপর টেনেছিলাম, মানে পি এর মান বের করতে গেলে ভি কে কি করতে হবে, সমান করতে হবে, পি এর মান বের করতে গেলে ভি কে সমান করতে হবে। আগেরটা দেখো ভালো করে দেখো, আগেরটা আমি যখন ভি এর মান বের করতে গেছিলাম, পি কে কি করেছিলাম, সমান করেছিলাম, পি কে সমান করেছিলাম, তাহলে পি কে সমান করার জন্য স্ট্রেট লাইন টেনেছিলাম এইভাবে। এবার ভি কে সমান করার জন্য কি করব, স্ট্রেট লাইন টানবো, তাহলে এরকম ভাবে স্ট্রেট লাইন টেনে দিচ্ছি, একটা সরলরেখা টানছি। স্ট্রেট লাইন মানে কি, সরলরেখা। এইভাবে সোজা করে স্কেল দিয়ে একটা সরলরেখা টেনে দিলাম, যার এই প্রত্যেকটা পয়েন্টে ভি এর মান কি হবে, সমান, প্রত্যেকটা পয়েন্টে ভি এর মান কি হবে, সমান হবে। তাহলে এখানে, এখানে, আর এখানে প্রত্যেকটা জায়গায় ভি এর মান কি হবে, সমান। তাহলে এখান থেকে আমি এই সরলরেখার উপর সরলরেখা টানবো, কার উপরে, চাপ, চাপ অক্ষের উপরে। তাহলে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, বোঝা গেছে কোনটা বড় হয়ে গেছে। আর এই একটা সরলরেখা টানলাম, তাহলে এইটার মান, এইটার মান, এটা 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 কোনটা, P3 হবে, এটা কোনটা, P2 হবে, এটা কোনটা হবে, P1 হবে। তাহলে কে বড় আসছে, P1, তারপর P2, তারপর P3। বোঝা গেছে, বোঝা গেছে তো? এবার দেখো পরে আর কি কোশ্চেন দেওয়া আছে, দেখো এই যে একটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনটা দেখো, এটা দেখো আমি সেটা বুঝিয়ে দিয়েছিলাম, এটা মানে কি লেখা যায়, এখানে তো ওরম ভাবে আর করার দরকার না, এখানে টেম্পারেচার কার বেশি, T3 বেশি, তারপরে T2 বেশি, T1 বেশি, এভাবে বোঝা যায়। আর আমরা কি বলতে পারি প্রথম ইয়ের থেকে, T1-এ আমরা কি বলতে পারি, TA সমান সমান কি হবে, TB। আবার কি বলতে পারি এটাতে, এখানে একটাই টিসি রয়েছে না, টিসি একটাই রয়েছে, থাক টিসি, তার টিসি কার সাথে সমান করবো, দরকার নেই। আর তাহলে টিই সমান সমান কি লিখতে পারি, টিডি লিখতে পারি, পারি এগুলো। আমরা এটা তো লিখতে পারি যে টিএ আর টিবি
টি আর টিবির থেকে কে বড়? টিসি বড়। পারি লিখতে? হ্যাঁ। আবার তো এটাও তো লিখতে পারি যে টিসির থেকে কে বড় হবে? টিসির থেকে টিই বড় হবে, আবার সমান সমান টিডিও বড় হবে। মানে টিসির থেকে টিই বড় হবে, বা এটাকে তুমি এরমও লিখতে পারতো, যদি না বোঝো তাহলে টিসির থেকে তো টিডিও বড়। বোঝা গেছে কি বললাম? তো দেখো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে দিয়েছি আমরা। আর এগুলো হচ্ছে কঠিন কোশ্চেনের মধ্যে পড়ে, যে এটা একটা কঠিন। দেখো অনেকেই পারবে না এই কোশ্চেনগুলো এরকম ভাবে বের করতে। বোঝা গেছে? তারপর চলে আসো পরে। বয়েলের সূত্রের সীমাবদ্ধতা কি বলছে? বয়েলের সূত্রের সীমাবদ্ধতা কি? শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। বয়েলের সূত্রটা সব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কেবলমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। প্রযোজ্য বানানটা পরের ফেলা যারা নোট করবা ভালো করে দেখো, পরের ফেলা অন্তর জওকার বর্গীর জয় ফেলা প্রযোজ্য। বাস্তব গ্যাসগুলি নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায়, কখন? যখন চাপ খুব নিম্ন হয় এবং চাপ উষ্ণতা অনেক বেশি হয়, তখন এই সূত্র মেনে চলে, অন্য সময় মানে না। তাপমাত্রা বা গ্যাসের ভর অপরিবর্তিত হলে এই সূত্র প্রযোজ্য নয়। মানে তাপমাত্রা যদি চেঞ্জ করে দাও অথবা গ্যাসের ভর চেঞ্জ করে দাও, তাহলে তো এই সূত্র প্রযোজ্যই হবে না। এটাই তার হচ্ছে লিমিটেশন, মানে সূত্রের ব্যর্থতা। এবার দেখো, এইবার আমরা কিছু কি করব? অঙ্ক করব। এই সূত্রের উপর কিছু অঙ্ক রয়েছে, সেগুলো প্র্যাকটিস করব। তো দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা ভালো করে দেখো। প্রথম যে অঙ্কটা রয়েছে কি রয়েছে? বলছে ঘরের তাপমাত্রায়, 76 সেন্টিমিটার পারদ চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন V1 লিটার, তাপমাত্রা কি অপরিবর্তিত? দেখো তাপমাত্রা অপরিবর্তিত আছে, যেখানেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে সেখানেই কার সূত্র? বয়েলের সূত্র। কার সূত্র? বয়েলের সূত্র। বয়েলের সূত্র। কার সূত্র? বয়েলের সূত্র। বোঝা যাচ্ছে কি বললাম? সেখানে কিসের সূত্র হবে? বয়েলের সূত্র। তাহলে রাখলে 19 সেন্টিমিটার পারদ চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? আমরা কি জানি দেখো, আমরা জানি আমরা জানি P1 V1 সমান P2 V2। P1 V1 সমান কত? P2 V2। এখানটা দেখো P1 কে কি আগে কোনটাকে কি বলে, বা কার মান চেয়েছে? দেখো ওই গ্যাসের আয়তন যেটা প্রথম থাকবে সেটা P1। P1 মানে কি? গ্যাসের প্রাথমিক চাপ। V1 মানে কি? গ্যাসের প্রাথমিক আয়তন। P2 মানে কি? গ্যাসের অন্তিম চাপ। আর V2 মানে কি? গ্যাসের অন্তিম আয়তন। তাহলে এখান থেকে কার চেয়েছে? ওই গ্যাসের আয়তন মানে অন্তিম আয়তন চেয়েছে V2। তাহলে এখান থেকে V2 বের করে নাও, বা V2 সমান সমান কত লিখবো তাহলে? V2 সমান সমান, দেখো এই P2টা এর সাথে গুণ ছিল, এ পাশে আসলে কি হবে? ভাগ। তাহলে P1 V1/P2। এটা হচ্ছে আমি 1 নং দিয়ে দিচ্ছি। এখানে এখানে কি দেখো, P1 মানে কি? গ্যাসের প্রাথমিক চাপ। প্রাথমিক চাপ যার মান কত দেওয়া আছে? 76 সেন্টিমিটার Hg। 76 সেন্টিমিটার Hg চাপ দেওয়া আছে। দেখো যেটা প্রথম থাকবে সেটাই P1, আর এটা কত? V1। তাহলে আয়তন মানে কি? V1 মানে কি? গ্যাসের প্রাথমিক আয়তন। গ্যাসের প্রাথমিক আয়তন। গ্যাসের প্রাথমিক আয়তন কত দেওয়া আছে? 1 লিটার দেওয়া আছে। P2 মানে কি হবে বলেছি? P2 মানে গ্যাসের অন্তিম চাপ। গ্যাসের অন্তিম চাপ কত হবে? গ্যাসের অন্তিম চাপ দেওয়া আছে কত? 19 সেন্টিমিটার। 19 সেন্টিমিটার চাপ। আর V2 মানে কি বলেছি? গ্যাসের অন্তিম আয়তন কত আছে, এটাই বের করতে বলেছে। তাহলে এখন আমরা এই সমীকরণে বসাবো। 1 নং সমীকরণ থেকে পাই, অতএব 1 নং সমীকরণ থেকে পাই। স্লাইড নিয়ে নিচ্ছি কারণ স্লাইড নেওয়া ছিল না। এটা দেওয়া আছে। এবার দেখো, এখন 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পেয়েছি? 1 নং সমীকরণে V2 সমান সমান P1 V1/P2। P1 এর মান কত দেওয়া আছে দেখো? 76। তাহলে P1 এর জায়গায় কত বসাবো? 76। V1 এর জায়গায় কত বসাবো দেখো? V1 এর মান 1 লিটার দেওয়া আছে, তাহলে 1 লিটার। P2 এর জায়গায় কত বসাবো? P2 এর জায়গায় কত? 19 সেন্টিমিটার। 19 সেন্টিমিটার Hg চাপ ছিল। তাহলে 4 19 কত হবে? 76। তাহলে কত? 4 একে 4।
এত কি হবে লিটার, তাহলে ভি টু কত এসছে এত লিটার। তাহলে উত্তর কি হলো, গ্যাসের অন্তিম আয়তন 4 লিটার। অতএব গ্যাসের অন্তিম আয়তন 4 লিটার। গ্যাসের অন্তিম আয়তন কত, 4 লিটার। পরে নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি বেলুনে 95 সেন্টিমিটার এইচজি চাপে, তার মানে এটা কত দেওয়া আছে, এটা কি দেওয়া আছে P1, 0.8 লিটার দেওয়া আছে, তার মানে এটা V1। যদি উষ্ণতা সমান রেখে, দেখো উষ্ণতা সমান রেখা আসছে, চলে আসছে উষ্ণতা সমান মানে তাপমাত্রা সমান রয়েছে, রেখে চাপ কমিয়ে 76 সেন্টিমিটার মানে P2 করা হয়েছে, এই করা হয়েছে, তবে ওই বাতাসের আয়তন কত হবে মানে V2 থেকে। তাহলে আবার দিয়ে আমরা ওই একই লিখতে হবে বারবার, আমরা জানি P1 V1 সমান সমান P2 V2, বা এখান থেকে আমরা কি বের করব, এখান থেকে V2 বের করে নিচ্ছি, V2 সমান সমান কি হবে P1 V1 বাই P2। এখানে P1 মানে কি, গ্যাসের প্রাথমিক চাপ, যার মান কত দেওয়া আছে 95 সেন্টিমিটার এইচজি চাপ দেওয়া আছে। V1 মানে কি, গ্যাসের অন্তিম আয়তন, কত দেওয়া আছে 0.8 লিটার। P2 মানে কি, গ্যাসের প্রাথমিক চাপ, ও সরি প্রাথমিক না, এইটা ভুল হয়েছে, তাহলে ভুল করে লিখে ফেলেছি, এটা প্রাথমিক হবে না, প্রাথমিক আয়তন। এটা কি অন্তিম, অন্তিম চাপ কত দেওয়া আছে 76 সেন্টিমিটার এইচজি। আর V2 কি, গ্যাসের অন্তিম আয়তন, যার মান কত দেওয়া আছে, দেওয়া নেই, যার মান বের করতে হবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো আবার স্লাইড নিতে হবে এখন। তাহলে আমরা কি লিখব, 1 নং সমীকরণ থেকে পাই, এখন 1 নং সমীকরণ থেকে পাই 1 নং সমীকরণটার নাম দিয়ে দিই, এটা দেওয়া হয়নি, এটা এটা না, এটা 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি, দেখো V2 সমান সমান P1 V1 বাই P2। P1 এর মান কত দেওয়া আছে, দেখো P1 এর মান দেওয়া আছে 95, আমার মনে পড়ে গেছে, দেখো মন দেখে এগুলো, হ্যাঁ 95 মনে আছে, ঠিক আছে 95 আর হচ্ছে 0.8, আর বাই নিচে আসবে কত 76, 95 ইন্টু 0.8, আর P2 মান দেওয়া আছে, দেখো P2 মান 76, তাহলে P2 জায়গায় 76, সবার জায়গায় তার মান বসিয়েছে খালি, 19 দিয়ে কাটছে, 4 19 কত হয় 76, আর 5 19 কত হয় 95, আর 4 দিয়ে কাটলে 4 দোকানে 8 মানে 0.2, তাহলে কত আসছে 5 দোকানে 10 মানে 1.0, বাই দশমিক তুলে যদি কাটো নিচে 10 নিয়ে নাও, তাহলে দেখো 5 দোকানে 10, 10কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 1, তাহলে V2 সমান সমান, যদি না বোঝো তাহলে বা V2 সমান সমান 1 লিটার। তাহলে গ্যাসের অন্তিম আয়তন কত 1 লিটার। অতএব লিখবো গ্যাসের অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন 1 লিটার। গ্যাসের অন্তিম আয়তন কত 1 লিটার। পরে দেখো পরে কোশ্চেনটা, তার আগে একটু কালিটা চেঞ্জ করে দিই, একটু ব্ল্যাক নিয়ে নিই। দেখো পরে কোশ্চেন কি বলছে, পরে কোশ্চেন বলছে যে 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে স্থির উষ্ণতায়, যে স্থির উষ্ণতা রয়েছে, স্থির উষ্ণতা কিভাবে বুঝবো, যে বয়লের সূত্র অ্যাপ্লাই করতে হবে, যে বোঝা যাচ্ছে স্থির উষ্ণতায় কত চাপে তার আয়তন কত হবে 1 লিটার। তাহলে আমরা জানি P1 V1 সমান সমান
P2 V2। এখান থেকে কার মান চেয়েছে, কত চাপে P2 মান চেয়েছে, তাহলে P2 বের করতে হবে। তাহলে P2 সমান সমান কত হবে, P1V1/V2। এটাকে 1 নং। এখানে P1 সমান সমান কি, গ্যাসের প্রাথমিক চাপ। কত দেওয়া আছে, 75 সেন্টিমিটার এইচজি চাপ দেওয়া আছে। V1 মানে কি, গ্যাসের প্রাথমিক আয়তন। কত দেওয়া আছে, 5 লিটার। P2 মানে কি দেওয়া আছে, গ্যাসের অন্তিম চাপ। অন্তিম চাপ কত দেওয়া আছে, বের করতে হবে। আর V2 মানে কি, গ্যাসের অন্তিম আয়তন। কত দেওয়া আছে, 1 লিটার। 1 লিটার না। এবার দেখো 1 নং সমীকরণ থেকে পাই, এখন 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে কি পাচ্ছি দেখো। এখন 1 নং সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, 1 নং সমীকরণ থেকে P2 সমান সমান ছিল P1V1/V2। সবার মান বসাবো, বা P2 মতো বসে থাকবে। P1 এর মান দেখো কত ছিল, P1 এর মান 75 আর V1 এর মান 5, তাহলে 75 × 5। আর V2 এর মান কত, 1। V2 এর মান কত, 1। এত, তাহলে কত আসছে, P2 সমান সমান, এটা 375 গুণ করে দেখো, 5 5 25, এর 5 হাতে 2, 5 7 35, 7 2 37। এত কি হবে একক, একক কি রয়েছে, একক দেখো, এত সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে 375 এত সেন্টিমিটার এইচজি চাপ। তাহলে গ্যাসের অন্তিম আয়তন, অন্তিম চাপ, গ্যাস সরি অন্তিম আয়তন না, গ্যাসের অন্তিম চাপ 375 এইচজি। অতএব গ্যাসের অন্তিম চাপ 375 সেন্টিমিটার এইচজি। পরে নেক্সট কোশ্চেন আসো, কি বলেছে নেক্সট কোশ্চেনটা। এটা মনে হয় 4 নম্বর চলছে, মনে হয় 4 নম্বর হবে। নাম্বার করা নেই, দিয়ে দিচ্ছি নাম্বারটাও, এগুলো দেওয়া হয়নি। বলছে দেখো, এত মিলিমিটার পারদ চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে গ্যাসের আয়তন এত সিসি হয়, এত সিসি হয় স্থির উষ্ণতায়, মানে সেই 27, মানে কত, সেই 27 ডিগ্রি, মানে কি স্থির তাপমাত্রা হয়ে গেল। স্থির উষ্ণতায় এত মিলিমিটার পারদ চাপে ওই গ্যাসটির আয়তন কত হবে। দেখো আমরা জানি একই টাইপের অঙ্ক, কিন্তু বিভিন্ন ডাটা নিয়ে সব বইয়ের, যত বই রয়েছে সব বই থেকে অঙ্ক বেছে করানো হচ্ছে, যেগুলো আসতে পারে বা যেগুলো আসবে, বা যেগুলো ছিল সেগুলো, এর বাইরে আর নেই। আরো যা অঙ্ক থাকবে সব করিয়ে দেবো। দেখো আমরা জানি, কি বলতে পারি, আমরা জানি P1V1 সমান সমান P2V2, বা এখান থেকে আমরা গ্যাসটির আয়তন চেয়েছে, V2 চেয়েছে, তাহলে V2 সমান সমান কত লিখবো, P1V1/P2। এটা কি 1 নং সমীকরণ। এখানে P1 মানে কি, গ্যাসের, P1 মানে হচ্ছে গ্যাসের কি হবে, গ্যাসের চাপ। অন্তিম চাপ না প্রাথমিক চাপ বলো, প্রাথমিক চাপ। গ্যাসের প্রাথমিক চাপ কত দেওয়া আছে, 760 মিলিমিটার mmHg। আর V1 মানে কি, গ্যাসের প্রাথমিক আয়তন কত আছে, 200 সিসি। সিসি মানে কিউবিক সেন্টিমিটার। P2 মানে কি, গ্যাসের অন্তিম চাপ কত দেওয়া আছে, 380 mmHg। আর V2 চেয়েছে, তাহলে V2 সমান সমান কি হবে, গ্যাসের অন্তিম আয়তন, যার মান
বের করতে বলেছে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, এখন 1 নং সমীকরণ থেকে পাই কি পাই, V2 সমান সমান আমার ছিল P1 V1 বাই P2, এটাই ছিল। সবার মান বসাও, বা V2 সমান সমান P1 এর মান দেখো কত দেওয়া আছে, P1 এর মান 760 আর V1 এর মান 200, তাহলে 760 ইন্টু 200, আর P2 এর মান কত দেওয়া আছে দেখো, P2 এর মান 380 বাই 380, তাহলে এই 0 আর 0 কাটছে, আর 38 দোকানে কত হয় 76, বা V2 সমান সমান কত আসছে তাহলে 400, এত কি হবে লিটার না সিসি, এত কি হবে সিসি, তাহলে গ্যাসের অন্তিম আয়তন 400 সিসি, গ্যাসের অন্তিম আয়তন, অতএব গ্যাসের অন্তিম আয়তন গ্যাসের অন্তিম আয়তন 400 সিসি, 400 সিসি। পরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নেক্সট কোশ্চেনে বলছে এত সেন্টিমিটার চাপে একটি বেলুনের ভেতরে এত মিলিমিটার আয়তনের গ্যাস আছে, বেলুনটিকে একটি পাহাড়ের চূড়ায় নেওয়া হলো যেখানে তাপমাত্রা অপরিবর্তিত রেখে, তাপমাত্রাকে অপরিবর্তিত রেখে এত পারদচাপ কত হয়েছে, পারদচাপ দেখো 700 মিলিমিটার, তাহলে পর্বতের চূড়ায় বেলুনের আয়তনে কি পরিবর্তন হবে, একই কোশ্চেন। দেখো তাপ অপরিবর্তিত, চাপ নয়, তাপমাত্রা অপরিবর্তিত থাকলে কোন সূত্র, বয়লের সূত্র আমরা জানি P1 V1 সমান সমান P2 V2, তাহলে V2 মান বের করতে হবে, P1 V1 বাই আমরা কত লিখব P2, এখানে P1 মানে হচ্ছে গ্যাসের প্রাথমিক চাপ, যার মান কত দেওয়া আছে 1750, না সরি যার মান কত দেওয়া আছে, এখানে লিখছি যার মান, দাও মুছে দিই, ভুল করে ওটা লেখা গেছে খেয়ালি করে নি, 760 দেওয়া আছে প্রথমে, ওটাই তো চাপ, ওটা তো আয়তন, কত দেওয়া আছে দেখো 760 মিলিমিটার এইচজি চাপ, আর V1 মানে কি গ্যাসের প্রাথমিক আয়তন, গ্যাসের প্রাথমিক আয়তন কত দেওয়া আছে 1750 মিলিলিটার ml, 1750 ml দেওয়া আছে। P2 মানে কি হয়, P2 মানে হচ্ছে গ্যাসের অন্তিম চাপ, কত দেওয়া আছে অন্তিম চাপ 700 mmHg, আর V2 মানে কি গ্যাসের অন্তিম আয়তন, কত আছে, গ্যাসের অন্তিম আয়তনটা বের করতে হবে, গ্যাসের অন্তিম আয়তনটা বের করতে হবে। দেখো 1 নং দিয়েছি আমি ডট দিয়ে, হ্যাঁ এখন 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাই, দেখো V2 সমান সমান কি ছিল P1 V1 বাই P2 না, বা V2 সমান সমান P1 এর মান বসাও, কত পেয়েছি P1 এর মান 760 আর V1 এর মান 1750, তাহলে 760 ইন্টু 1750 বাই P2 এর মান কত 700, তাহলে এই শূন্য এই শূন্য আর এই শূন্য আর এই শূন্য কাটছে, আর 7 দিয়ে যদি এটাকে কাটো 7 দোকানে 14 হয়, কত নামছে 3, 5 5 7 35, তাহলে এটা কাটছে, তাহলে V2 সমান সমান আসছে হচ্ছে
76 × 25, 76 × 25 গুণ করলে কত হবে দেখো, 76 × 25 গুণ করলে আসতে পারে হচ্ছে কত দেখো, এটা গুণ করলে দেখো 6 দুগুণে 12, 6 দুগুণে 12 2, হাতে 1, 7 দুগুণে 14, 1 15, মানে হচ্ছে 1520, আর 5 দিয়ে গুণ করলে 5 ছক 30, শূন্য হাতে কত 3, 5 7 35, আর 3 38, মানে 1500 আর 3 8, 1800 আর 80 আর 20 মানে 1900, তাহলে কত আসছে 1900, গুণ করে দেখো তোমরা 1900, তাহলে 1900 কি আসবে, এত ml আসবে, এত লিটার আসলো। তাহলে গ্যাসের অন্তিম আয়তন তো এটা এসছে। চেয়েছেটা কি দেখো একবার ভালো করে, বলছে বেলুনের আয়তনে কি পরিবর্তন হবে, বেলুনের আয়তনের কি পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে। আগে আয়তন কত ছিল, প্রথম অবস্থায় আয়তন কত ছিল দেখো 1750, প্রথম অবস্থায় আয়তন কত ছিল 1750, সেটা কত হয়েছে 1900, তাহলে আয়তন কি হয়েছে বেড়েছে, তাহলে আয়তন বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে, তাহলে আয়তন বৃদ্ধি পাবে, কতটা পাচ্ছে, অন্তিম মাইনাস প্রাথমিক, 1900 মাইনাস কত 1750, এত ml, কত আসছে তাহলে, তাহলে আসছে 150 ml, বিয়োগ করে দেখো 150 ml, তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে কত 150 ml। পরের কোশ্চেন দেখো কি বলছে, পরেরটা দেখো, কোন তাপমাত্রায়, বলছে কোন তাপমাত্রায় 800 mmHg চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 80 সেন্টিমিটার কিউব, একই তাপমাত্রা, যে তাপমাত্রা একই রেখেছে, একই তাপমাত্রায় কোন চাপে ওই গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব হবে। তাহলে আমরা তো জানি, আমরা আটা অন্যরকম হয়ে গেছে, আমরা জানি P1 V1 সমান সমান P2 V2, এখান থেকে আমরা কার মান বের করবো, এখান থেকে ওই কোন চাপে, তাহলে P2 বের করতে হবে, কারণ প্রথম অবস্থায় আয়তন চাপ তো দেওয়া আছে, P1 দেওয়াই আছে, তাহলে P2 সমান সমান কত হবে, P1V1/V2, এটা 1 নং। এখানে কি জানি, এখানে এখানে P1 সমান সমান কি, গ্যাসের প্রাথমিক চাপ, কত দেওয়া আছে প্রাথমিক চাপ 800 mmHg, V1 মানে কি গ্যাসের প্রাথমিক আয়তন, কত দেওয়া আছে 80 সেন্টিমিটার কিউব, P2 মানে কি গ্যাসের অন্তিম চাপ, কত দেওয়া আছে জানি না, V2 মানে কি গ্যাসের অন্তিম আয়তন, কত দেওয়া আছে 100 সেন্টিমিটার কিউব, 100 সেন্টিমিটার কিউব। তাহলে আবার একটা পেজ নিতে হবে, নাও দেখো এটা করেছি। এখন 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে, 1 নং সমীকরণ থেকে পাই লিখ, 1 নং সমীকরণ থেকে পাই লেখো, 1নং সমীকরণ থেকে পাই, 1নং সমীকরণ থেকে পাই লিখছি। 1নং সমীকরণ থেকে কি পাচ্ছি দেখো, আমরা লিখেছিলাম V2 না P2 বের করেছিলাম, দেখে নে একবার, আমরা P2 বের করেছিলাম না, তাহলে P2 সমান সমান P1V1 বাই কত হবে, P1V1/V2, বা P2 থাক এই পাশে, P1V1 এর মান দেখো, P1 কত 800, আর V1 কত 80, তাহলে 800 × 80, তাহলে উপরে 800 × 80 আসছে, 800 × 80, আর V2 কত দেওয়া আছে, আর V2 হচ্ছে 100 দেওয়া আছে, V2 হচ্ছে কত 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে P2 সমান সমান কত আসছে, 8 8 64, তোমার 640 আসছে, P2 এর মান কত আসছে 640। তাহলে গ্যাসের অন্তিম আয়তন, তাহলে গ্যাসের অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন 640, কি ছিল এককটা দেখো 640 mmHg, 640 mm
এইচজি, এটা এসেছিল, দেখে না একবার তাও। হুম, কোন চাপ দেখো পরে। নেক্সট কোশ্চেন আসো। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন, আমরা একটা স্লাইড নিয়ে নিই। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। আর কটা স্লাইড আছে দেখুন, কারণ অনেক কটা অঙ্ক আছে। ঠিক আছে, দেখা যাক কটা করা যায়। বলছে এত দেওয়া আছে এত, হ্যাঁ দেখো, বলছে এত এটিএম চাপে একটি গ্যাসের সিলিন্ডারে এত লিটার গ্যাস আছে, এত এত লিটার একটি গ্যাস আছে একই তাপমাত্রায়। এই যে একই তাপমাত্রা, এটাই হচ্ছে চেনার উপায়। একই তাপমাত্রায় 2 এটিএম চাপে ওই গ্যাস দ্বারা 3 লিটার আয়তনের কতগুলি বোতল ভর্তি করা যাবে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, আমরা জানি P1 V1 সমান সমান P2 V2। ওই একই আয়তনে ওই একই গ্যাস দ্বারা 3 লিটার আয়তনের কতগুলি বোতল, দেখো এটা এটা যদি P1 ধরো, এটা V1, তাহলে এটা কত হবে P2। তাহলে আমার প্রথমে V2 বের করতে হবে। এইটা কিন্তু V2 না, এইটা V2 না, তাহলে প্রথমে আমার V2 বের করতে হবে। তাহলে এখান থেকে V2 বের করছি, বা V2 সমান সমান P1 V1/P2। এটা 1 নং। এখানে P1 সমান সমান গ্যাসের প্রাথমিক চাপ, প্রাথমিক চাপ কত দেওয়া আছে 10 atm। V1 মানে কি, গ্যাসের প্রাথমিক আয়তন কত আছে, প্রাথমিক আয়তন 9 লিটার। P2 মানে কি, গ্যাসের অন্তিম চাপ কত দেওয়া আছে 2 atm। আর V2 মানে কি, গ্যাসের অন্তিম আয়তন কত দেওয়া আছে, এটা বের করতে হবে। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, কি পাই দেখো, আমার V2 বের করতে হবে। V2 সমান সমান ছিল P1 V1/P2, বা V2 সমান সমান P1 এর মান কত দেখো, P1 এর মান 100, আর V1 এর মান কত 9, তাহলে 100 ইন্টু 9, আর P2 এর মান হচ্ছে 2, তাহলে 100 ইন্টু 9, আর P2 এর মান কত 2। দেখো 100 ইন্টু 9, আর নিচে কত P2 এর মান কত 2, 2 দিয়ে কাটলে এটা 5 দোকানে 10, 0 50, তাহলে V2 সমান সমান 5 নং 45, 450। এত কি হবে, এত লিটার, এত লিটার। তাহলে গ্যাসের অন্তিম আয়তন কত এসছে, তাহলে গ্যাসের অন্তিম আয়তন, যদিও এটা চাইনি উত্তর, এটা অ্যান্সার চাইনি, এটা উত্তর চাইনি। গ্যাসের অন্তিম আয়তন, এই পর্যন্ত তো প্রত্যেকটা অঙ্কই করা হচ্ছে। গ্যাসের অন্তিম আয়তন 450 লিটার। গ্যাসের অন্তিম আয়তন হচ্ছে 450 লিটার। এইবারে যেটা বলেছে যে 3 লিটার আয়তনের, তোমার কাছে 450 লিটার আয়তন আছে, 450 লিটার আয়তনের একটা আয়তনে গ্যাস আছে, 450 লিটার আয়তনে গ্যাস আছে, 450 লিটার আয়তনে গ্যাস আছে, 450 লিটার আয়তনে গ্যাস আছে। ওই 450 লিটার আয়তনের গ্যাস থেকে 3 লিটার আয়তনের কতগুলো বোতল ভর্তি করতে পারবা। টোটাল 450 লিটার আছে, টোটাল 450 লিটার আছে, সেখান থেকে 3 লিটার আয়তনের কতগুলো বোতল ভর্তি করতে পারবে। মানে একটা বোতল 3 লিটার নেবে, দুটো বোতল, আরেকটা বোতল নিচ্ছে 3 লিটার, 3 নম্বর বোতল 3 লিটার, এইভাবে করে কতগুলো বোতল লাগবে। তাহলে কি করবে, করবো 450কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বোতলের সংখ্যা, তাহলে বোতলের সংখ্যা সমান সমান 450/3, এতটি। তাহলে কত আসছে, 3×45, 150টি। পরে দেখো নেক্সট কোশ্চেন দেখো, বলছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে এত আর এত দেওয়া আছে।
ওই তাপমাত্রায় কত চাপে বলছে, ওই তাপমাত্রায়, একই তাপমাত্রা মানে বয়লের সূত্র, কত চাপে গ্যাসটির আয়তন এত এমএল হবে। একই আমরা জানি P1 V1 সমান সমান P2 V2। কত চাপে, তাহলে পি বের করতে বলেছে, P2 বের করতে বলেছে, তাহলে P2 সমান সমান কি হবে, P1 V1 বাই P1, হ্যাঁ P1 V1 বাই কত হবে V2। এটা 1 নং। তাহলে এখান থেকে একটা স্লাইড নিয়ে নিচ্ছি। দেখো, এখানে P1 সমান সমান গ্যাসের চাপ, গ্যাসের প্রাথমিক চাপ, গ্যাসের প্রাথমিক চাপ কত দেওয়া আছে, গ্যাসের প্রাথমিক চাপ দেওয়া আছে হচ্ছে 80 সেন্টিমিটার এইচসি। V1 মানে কি, গ্যাসের প্রাথমিক আয়তন মানে হচ্ছে 450 ml। P2 মানে কি, গ্যাসের অন্তিম চাপ কত দেওয়া আছে, এটা বের করতে হবে। আর V2 মানে কি, গ্যাসের অন্তিম আয়তন, মানে কত, অন্তিম আয়তন কত দেওয়া আছে, 1000 ml। এখন 1 নং সমীকরণ থেকে পাই, কত পাই 1 নং সমীকরণ থেকে, দেখো কি চেয়েছে, ওই তো মানে কত চাপে গ্যাসটির আয়তন, P2 চেয়েছে, P1 V1 বাই V2। P1 এর মান কত, 80, V1 এর মান কত 750, আর এটা কত দেওয়া আছে 1000। তাহলে এই শূন্য কাটছে, এই শূন্য কাটছে, 5 দিয়ে কাটলে এটা কত হয়, 5×75, 5 দুগুণে 10, আর 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8। তাহলে P2 এর মান কত এসছে, 60 সেন্টিমিটার এইচজি চাপ। তাহলে গ্যাসের অন্তিম আয়তন 60 সেন্টিমিটার এইচজি। তো আজকে এই পর্যন্ত থাকছে, নেক্সট ডেতে আমরা আরো কিছু অঙ্ক কমপ্লিট করে তারপর চার্লসের সূত্র স্টার্ট করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।